ওয়েলকাম টু বেঙ্গলি পাঠশালা। আজকে আমরা আলোচনা করব 16ই নভেম্বর 2024 ক্লার্কশিপের যে সেকেন্ড শিফটের যে পরীক্ষা হয়েছিল এবং সেখানে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল বলতে এইরকম, দেখো, প্রশ্নপত্র তো পাওয়া যায়নি হাতে, কিন্তু পরীক্ষার্থীদের প্রশ্ন মনে রেখে যতটুকুনি কাছাকাছি যাওয়া সম্ভব কী কী প্রশ্ন এসেছে সেইগুলো আমরা হয়তো পুরোপুরি প্রশ্নটা নাও মিলতে পারে, কিন্তু প্রশ্নের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি মাত্র। তো এই রকমই প্রশ্ন কিন্তু আমরা সেকেন্ড শিফটে দেখতে পেয়েছি ওই দিন। ঠিক আছে, এগুলো যদি তোমাদের উপকারে লাগে তার জন্য এইভাবে আমি তৈরি করেছি। তো দেখো, এখানে যে এই যে প্রশ্নের সেটটা আমি বানিয়েছি, এটা তোমরা পাবে। তার জন্য টেলিগ্রাম চ্যানেলে তোমাদের যুক্ত হতে হবে। যুক্ত হলে তোমরা যদি পিডিএফটা চাও তাহলে কিন্তু পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, দেখো, প্রথম প্রশ্ন, পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? পম্পাস তৃণভূমি আমরা দেখতে পাই দক্ষিণ আমেরিকায়। ঠিক আছে, এবারে তৃণভূমির অনেক নাম থাকে, তৃণভূমি থেকে অনেক রকমের প্রশ্ন আসে। যেমন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমে এটাকে বলা হয় প্রেরি, দক্ষিণ আমেরিকায় বলা হয় পম্পাস, আর আফ্রিকাতে এটাকে বলা হয় সাভানা, মধ্য ইউরেশিয়ার তৃণভূমিতে স্টেপস বলা হয়। ঠিক আছে, এই ঘাসগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম। পরের প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন ইউভি রশ্মি ঢাল হিসেবে কাজ করে? এটার উত্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আমরা যদি ডিটেলসে পড়ি তাহলে দেখতে পাবো যে এই যে ওজোন গ্যাস, এই যে ওজোন গ্যাস হ্রাস হয়ে যাওয়ার কী কী কারণ, এখানে কারণগুলো দেওয়া আছে দেখো। আর আমরা যে বায়ুমণ্ডলের যে স্তর থাকে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, সব থেকে নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, এবং বেশিরভাগ যে মেঘগুলো সেগুলো কিন্তু এখানেই থাকে। আর স্ট্র্যাটোস্ফিয়ারটা দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে এই যে 50 কিলোমিটার পর্যন্ত, ট্রপোস্ফিয়ারের শীর্ষ থেকে মাটির উপরে তোমার 50 কিলোমিটার পর্যন্ত এটা থাকে। আর এখানে দেখো ওজোন স্তর কিন্তু এই স্তরে থাকে। ঠিক আছে, আর যাত্রীবাহী যে জেটগুলি সেইগুলো নিম্ন স্তরে স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিয়ে যায়। ঠিক আছে, মেসোস্ফিয়ারটা দেখো 85 কিলোমিটার পর্যন্ত, আর উল্কা যেগুলো এই মেসোস্ফিয়ারে কিন্তু নষ্ট হয়ে যায়। বায়ুমণ্ডলের সবচেয়ে শীতলতম তাপমাত্রা কিন্তু এই স্তরে থাকে। থার্মোস্ফিয়ারটা দেখো, এইখানে কিন্তু সূর্যের উচ্চ শক্তি এক্স রে এবং ইউভি রশ্মি থার্মোস্ফিয়ারে শোষিত হয়। হ্যাঁ, এখানে শোষিত হয়ে যায়। আর দেখো, কয়েক হাজার ডিগ্রি বেশি তাপমাত্রা, আর 600 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় কিন্তু এটা থাকে। আর এক্সোস্ফিয়ার হচ্ছে সব থেকে উঁচু স্তর, বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা, এই হচ্ছে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তার। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি ভারতের সংবিধানের 73তম সংবিধান সংশোধনীতে রয়েছে? দেখো, গ্রাম, ব্লক, জেলা পর্যায়ে পঞ্চায়েতি রাজ যেটা, সেটাই কিন্তু আমরা জানি যে 73 নম্বর সংশোধনীতে রয়েছে। ঠিক আছে, যেটা 1992 সালে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। এবং এটা কমিটি দেখো, এই যে 3 স্তরের কাঠামো, সেটা কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে হয়েছিল। ঠিক আছে, আর এই যে সাংবিধানিক মর্যাদাটা, এটা সুপারিশ করেছিল LM সিংভি কমিটি, পঞ্চায়েতি রাজ। আর এখানে পঞ্চায়েতি সংবিধান সংশোধনীতে কী কী জিনিস অ্যাড হয়েছিল তার একটা সংক্ষিপ্ত দেখো, আর্টিকেল 243 আছে গ্রাম সভা, এই যে 3 স্তরের পদ্ধতি আছে 243 বিতে। ঠিক আছে, এই সদস্য চেয়ারপারসন নির্বাচন 243 বি। ঠিক আছে, এইভাবে করে প্রত্যেকটা জিনিস দেখো দেওয়া আছে। 4 নম্বর প্রশ্ন দেখো, IUCN অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এর সদর দপ্তর কোথায় অবস্থিত? দেখো, এটার উত্তর হচ্ছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ড। ঠিক আছে, এটা 1948 সালে তৈরি করা হয়েছিল এবং সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে হচ্ছে সদর দপ্তর। ঠিক আছে, এবার দেখো আমরা IUCNটা দেখো, বিপন্ন প্রজাতির লাল তালিকা হলো উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির বৈশ্বিক সংরক্ষণের অবস্থা সম্পর্কে বিশ্বের সর্বাধিক বিস্তার তালিকা। ঠিক আছে, এবার এখানে দেখো বিভিন্ন রকমের সংস্থা আছে, যেমন WHO, জেনেভা, সুইজারল্যান্ড, বিভিন্ন বিশ্ব অর্থনৈতিক ফোরাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা হচ্ছে
জেনেভা সুইজারল্যান্ড। আন্তর্জাতিক শ্রম WTO জেনেভা। বিশ্ব বাণিজ্য সংস্থা জেনেভা। বিশ্ব আবহাওয়া সংস্থা জেনেভা। বিশ্ব বুদ্ধিজীবী সম্পত্তি সংস্থা হচ্ছে জেনেভা। রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি হচ্ছে জেনেভা। দ্য ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন হচ্ছে জুরিক। আর প্রকৃতির জন্য বিশ্বব্যাপী তহবিল হচ্ছে অ্যাভিনিউ ডু মন্ট ব্লাঙ্ক গ্ল্যান্ড। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি। ঠিক আছে। এবার এটা কিছু তথ্য এখানে দেওয়া আছে দেখো। তিনি কে ছিলেন? ভারতের বিশিষ্ট আইনজীবী। ঠিক আছে। ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মী, রাজনীতিবিদ। আর ভারতের জাতীয় কংগ্রেসের তৃতীয় সভাপতি। ঠিক আছে। আর দ্বিতীয় মুসলিম প্রেসিডেন্ট ছিলেন রহিমতুল্লাহ সায়নী। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মণিপুর। লোকটাক হ্রদ সম্পর্কে বিস্তারিত তথ্য আছে, তোমরা PDF পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট, এই বায়োগ্রাফিটা কার লেখা? এটা হচ্ছে পুলেলা গোপীচাঁদ। ঠিক আছে। পুলেলা গোপীচাঁদ একজন প্রফেশনাল ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন এবং বর্তমানে তিনি চিফ ন্যাশনাল কোচ আছেন ইন্ডিয়ান ব্যাডমিন্টন টিমের। ঠিক আছে। অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 1999, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2009 সালে এবং পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2014 সালে। ঠিক আছে। দেখো 8 নম্বর যে প্রশ্নটা আমরা পেয়েছিলাম, এটা কিন্তু বোঝা যায়নি, তার জন্য আমার কাছে ক্লিয়ার না হয় এটা আমি তৈরি করতে পারিনি। শক্তির একক কোন গতিসূত্র থেকে সংজ্ঞায়িত হয়েছে? এর মানে বল হতে পারে বা জাড্য ধর্ম হতে পারে, কিন্তু শক্তির একক প্রশ্নটা ক্লিয়ার না বলে এটা করা হয়নি। নেক্সট প্রশ্ন দেখো, খিলাফত আন্দোলন কত সালে শুরু হয়? খিলাফত আন্দোলন শুরু হয় দেখো এই যে 1919 সালে আলী ভাইদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়। ঠিক আছে। মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শৌকত আলী। এবার এই সময় খিলাফত নেতারা গান্ধীর অসহযোগ আন্দোলনের সাথে হাত মিলিয়েছিলেন 1920 সালে। ঠিক আছে। আর খিলাফত আন্দোলন তার সঙ্গে অপশনে যদি এগুলো থেকে থাকে তাহলে সেটা সম্পর্কে দেখো হোম রুলের ডিটেলস দেওয়া আছে, অসহযোগ আন্দোলনের ডিটেলস দেওয়া আছে, তোমরা PDFটা ডাউনলোড করে পড়ে নিন। পরের প্রশ্ন দেখো, বিশ্ব এইডস দিবস কোন তারিখে পালিত হয়? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 1 ডিসেম্বর। আর প্রথম পালিত হয় দেখো 1988 সালে এবং এইডসের পুরো নাম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। ঠিক আছে। আর এটা তো 1 ডিসেম্বর পালিত হয় প্রত্যেক বছর। এটা একটা মহামারী রোগ। ঠিক আছে। HIV দ্বারা সৃষ্ট, যার ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। পরের প্রশ্ন দেখো, নীল অর্থনীতি কি? এটি একটা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার। এবং এখানে আমরা দেখতে পাবো যে এই যে 7টি বিষয়গত ক্ষেত্রকে স্বীকৃতি দেয় এই নীল অর্থনীতি। ঠিক আছে। যেটা হচ্ছে দেখো, নীল অর্থনীতি সমুদ্র শাসনের জন্য জাতীয় অ্যাকাউন্টিং কাঠামো, উপকূলীয় স্থানিক পরিকল্পনা, পর্যটন, সামুদ্রিক মৎস্য, জলজ পালন এবং মাছ প্রক্রিয়াকরণ, উৎপাদন, ট্রান্সশিপমেন্ট সহ লজিস্টিক, উপকূলে এবং গভীর সমুদ্রে খনন, নিরাপত্তা, কৌশল মাত্রা, এতগুলো জিনিসের উপরে কিন্তু নজর দেয় এই ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি। ঠিক আছে। আর এটা লক্ষ্য দেখো, আর্থ সায়েন্স মন্ত্রক 2030 সালের মধ্যে ভারত সরকারের ভিশন অফ নিউ ইন্ডিয়ার সাথে সঙ্গতি রেখে খসড়া নীল অর্থনীতি নীতি কাঠামো তৈরি করেছে। পরের প্রশ্ন দেখো, ফিফা র্যাঙ্কিং 2022 সেরা খেলোয়াড় আমরা জানি লিওনেল মেসি। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন? আমরা জানি নেলসন ম্যান্ডেলা ছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা। দেখো, দেওয়ালে ছবি আঁকাকে কি বলে? এই দেওয়ালে ছবি আঁকাকে বলা হয় মুরাল আর্ট। ঠিক আছে। এটা কি? মুরাল আর্ট হলো যে কোনো শিল্পকর্ম যা আঁকা বা সরাসরি দেওয়ালে প্রয়োগ করা হয়। ভারতীয় মুরাল পেন্টিং হলো গুহা ও প্রাসাদের দেওয়ালে আঁকা ছবি। ছবি আঁকার ক্ষেত্রে বিভিন্ন ধরনের রং ব্যবহার করা হয়। প্রতিটি রঙের নিজস্ব বৈশিষ্ট্য থাকে যা ছবিটাকে অনন্য করে তোলে। পরের প্রশ্ন দেখো, নাথুলা গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে সিকিম। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। এবার আমরা বিদ্রোহ সম্পর্কে যে এই বিদ্রোহের কারণ কি ছিল দেখো, এনফিল্ড রাইফেল নিয়ে ঝামেলা হয়েছিল, যেখানে গরুর চর্বি থাকার কারণে হিন্দু মুসলিম ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল। ঠিক আছে। এবং এখানে পদোন্নতি ছিল না ঠিকঠাক, বেতন কাঠামো ঠিকঠাক ছিল না,
এছাড়া কর এবং রাজস্ব অনেক বেশি ছিল। হ্যাঁ, এই মহাবিদ্রোহের অন্যান্য নেতারা দেখো, দ্বিতীয় বাহাদুর শাহ, জেনারেল ভগৎ খান, বেগম হজরত মহল, বীরজিস কাদির, আবদুল্লাহ, নানা সাহেব, রাও সাহেব, তাতিয়া টোপি, আজমুল্লাহ খান, রানী লক্ষ্মীবাই, জয়দল সিং, হরদল সিং প্রমুখ। আর দেখো লর্ড ক্যানিং সম্পর্কে তথ্য, ইনি ছিলেন ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। ঠিক আছে। যেহেতু 1857 সালে মহাবিদ্রোহের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে ক্ষমতা হস্তান্তরিত হয়েছিল। আর প্রধান ঘটনাগুলি ছিল ভারত সরকার আইন 1858 চালু করা, ভারতে বাজেট ব্যবস্থা চালু করা এবং সত্যবিলোপ নীতি বাতিল হয়েছিল। দেখো ইন্ডিয়ান পেনাল কোডের নতুন নাম কি? ইন্ডিয়ান পেনাল কোডের ছিল ভারতীয় প্রজাতন্ত্রের অফিসিয়াল ফৌজদারি কোড, স্বাধীনতার পর ব্রিটিশ ভারত থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, যতক্ষণ না এটি বাতিল করা হয়। এবং এটা বাতিল হয় তোমার 2023 সালের ডিসেম্বর মাসে, এবং তার নামকরণ করা হয় বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, যা 1 জুলাই 2024 অর্থাৎ এই বছর 1 জুলাই থেকে কার্যকর হয়। দেখো আমেরিকার রাজধানী কি? আমেরিকার রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি, যেটা উত্তর আমেরিকার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী শহর। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? মার্ক জুকারবার্গ আমরা জানি। এখন ফেসবুক যদিও মেটা সংস্থার সঙ্গে যুক্ত, মানে মেটাটাই হচ্ছে এখন মার্ক জুকারবার্গের, তিনি চেয়ারম্যান সিইও। 2004 সালে ফেসবুক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন, মানে মেটা আগে ফেসবুকই ছিল। 2004 সালে প্রাথমিকভাবে এটি হার্ভার্ডে একটি ব্যক্তিগত নেটওয়ার্ক হিসেবে চালু করেছিলেন তিনি, যা অবশেষে একটা বিশাল সামাজিক মিডিয়া সাইটে পরিণত হয়েছিল। দেখো ভাস্কো ডা গামা কোথায় অবতরণ করেন ভারতের? সেটা আমরা জানি কালিকট বন্দরে। কত সালে আসেন? 1498 সালের 20 মে কালিকটে ভারতে আসেন। ঠিক আছে। তিনি ছিলেন একজন পর্তুগিজ অভিযাত্রী, প্রথম ইউরোপীয় যিনি সমুদ্রপথে ভারতে পৌঁছান এবং কালিকটে নামেন। কালিকট, যেটা কোঝিকোড নামেও কিন্তু এই দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের একটি শহর, কোঝিকোড নামে পরিচিত। ভাস্কো দা গামা 1502 সালে কিন্তু আবার প্রত্যাবর্তন করেন। ঠিক আছে, মানে তিনি চলে গিয়েছিলেন 1498 29 আগস্ট। আর দেখো 1924 সালে তিনি কোচিতে মারা যান। নেক্সট প্রশ্ন দেখো, অর্নিথোলজি। আমরা জানি অর্নিথোলজি হচ্ছে পাখি এবং পক্ষীদের নিয়ে একটি গবেষণা। ঠিক আছে। অর্নিথোলজি দুটি গ্রিক শব্দ, অর্নিস যার অর্থ পক্ষী এবং লোগোস যার অর্থ অধ্যয়ন থেকে এসেছে। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 29 আগস্ট। ঠিক আছে। এখানে অনেকগুলো তথ্য আছে এই ক্রীড়া দিবসের ইতিহাস। দেখো মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী 29 আগস্ট ভারতের জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। তার মানে এই জন্মদিন উপলক্ষে, জন্মবার্ষিকী উপলক্ষে মেজর ধ্যানচাঁদের। কে ছিলেন এই মেজর ধ্যানচাঁদ? দেখো 1928, 1932 এবং 1936 সালে ভারতের হয়ে অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন। তাহলে ভাবো, এই সময় ভারতের হয়ে তিনি স্বর্ণপদক জিতেছিলেন, তাহলে তো তিনি বিখ্যাত হবে, তাই না? 400-র বেশি তিনি গোল করেছিলেন এবং জাদুকরী স্পর্শ, দুর্দান্ত নিয়ন্ত্রণ, সৃজনশীলতা, অসাধারণ গোল স্কোরিং, সেই জন্য তিনি দ্য উইজার্ড নামেও পরিচিত ছিলেন। আর 1956 সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন। আর এই পুরস্কারটা কে দেন? রাষ্ট্রপতি ক্রীড়া জগতে খ্যাতি অর্জন করে এবং সারা বিশ্বে দেশের গৌরব বৃদ্ধি করে ক্রীড়াদের সম্মান জানাতে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেন। ঠিক আছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সব থেকে অসামান্য পারফরমেন্সের জন্য দেওয়া হয়। ঠিক আছে, একজন ক্রীড়াবিদকে দেওয়া হয়। এটা কিন্তু 1991-92 সালে চালু হয়েছিল। আগে এটি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হিসেবে পরিচিত ছিল। দেখো হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের সম্মানে খেলা রত্ন পুরস্কারের নামকরণ করা হয়। ঠিক আছে। এই পুরস্কারের অর্থ আগে ছিল 7.5 লাখ টাকা, যা এখন কিন্তু 25 লাখ টাকা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? নীরজ চোপড়া হচ্ছে জ্যাভলিন থ্রো বা বর্ষা নিক্ষেপ খেলার সঙ্গে যুক্ত। নীরজ চোপড়ার জন্ম হচ্ছে 24 ডিসেম্বর 1997, হরিয়ানার পানিপত্যে। এই প্রশ্নটা অনেক জায়গায় আসে যে কোথাকার তিনি? পানিপত, যেটা হচ্ছে হরিয়ানায় অবস্থিত। কৃষক পরিবারে জন্ম। ঠিক আছে। আর তার কী ফিল্ড? অ্যাথলিট, বর্ষা নিক্ষেপ, জ্যাভলিন নিক্ষেপকারী হিসেবে বিবেচিত। তিনি এই কারণে ফেমাস, দেখো বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান গেমসে তিনি ডাবল পদক জিতেছিলেন এবং 2018-র যে এশিয়ান গেমস সেখানে তিনি স্বর্ণপদক জিতেছিলেন। ঠিক আছে।
দেখো 24-এরটা দেখো, আলোর কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি? আমরা জানি যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, তরঙ্গদৈর্ঘ্য প্রায় 700 ন্যানোমিটার। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে 400 থেকে 700। আর যে রংধনু, সেটা হচ্ছে দেখো ভিভ গোর বলে, এবং সেইখানে পরপর সাজালে হয় ভায়োলেট, নিচ থেকে উপরে বা যে কোনো একটা সাইড থেকে দেখো, কম থেকে বেশিতে ভায়োলেট, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল। আর ভায়োলেট রঙের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, ঠিক আছে। 25-এটা দেখো, বুলগেরিয়া দেশের মুদ্রার নাম কি? বুলগেরিয়ান লেভ হলো বুলগেরিয়ান জাতীয় মুদ্রা। চাপের একক কি? দেখো চাপের একক, এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল, আর বলের এসআই একক হলো নিউটন। আর দেখো ক্ষমতার এসআই একক হলো ওয়াট। প্রাথমিক একক যেগুলো মিটার দৈর্ঘ্যের ক্ষেত্রে মিটার মানে এম। জেমস ওয়াটের সম্মানে এই ওয়াট নামকরণটা হয়েছে, ঠিক আছে। স্টিম ইঞ্জিনে ওয়াটের উন্নতিমূলক অবদান শিল্প বিপ্লব শুরু করতে সাহায্য করেছিল। পরের প্রশ্ন দেখো, প্রণব মুখার্জি কবে ভারতরত্ন পান? এটার উত্তর হবে 25শে জানুয়ারি 2019। এবার ভারতরত্ন সম্পর্কে আমরা কয়েকটা তথ্য জানি। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, ঠিক আছে। জাতি, পেশা, অবস্থান, লিঙ্গের পার্থক্য ছাড়া যে কোনো ব্যক্তি পুরস্কারের যোগ্য। প্রথম চালু হয় 1954 সালে। প্রতি বছর কিন্তু ভারতরত্ন প্রদান করা বাধ্যতামূলক নয়। প্রথম বছর 3 জন পান, শ্রী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি রমন, ঠিক আছে। প্রথম ব্যক্তি যাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয়েছিল তিনি হলেন লাল বাহাদুর শাস্ত্রী, ঠিক আছে। ভারতীয় নাগরিকদেরই যে দিতে হবে ভারতরত্ন তার কোনো লিখিত বিধান নেই। আর খান আব্দুল গফ্ফর খান প্রথম বিদেশি যিনি ভারতরত্ন পান। ইন্দিরা গান্ধী প্রথম মহিলা যিনি ভারতরত্ন পেয়েছিলেন, ঠিক আছে, প্রথম মহিলা হিসেবে। সচিন টেন্ডুলকার হচ্ছে প্রথম ক্রীড়াবিদ যিনি ভারতরত্ন পেয়েছেন। আর 2019-এ কে পেয়েছিলেন? নানাজি দেশমুখ মরণোত্তর, ভূপেন হাজারিকা মরণোত্তর, আর প্রণব মুখার্জি। 2020 সাল থেকে 23 সালের মধ্যে কোনো পুরস্কার দেওয়া হয়নি। আর 24 সালে পুরস্কার দেওয়া হয় দেখো, কর্পূরী ঠাকুর, লালকৃষ্ণ আডবাণী, পিভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং আর এম.এস. স্বামীনাথন। নেক্সট প্রশ্ন দেখো, অলিম্পিকের প্রতীক। অলিম্পিকের প্রতীক নিয়ে একটা প্রশ্ন আসে, যেখানে আমরা ধারণা করেছি যে কবে তৈরি হয়েছিল প্রতীকটি। অলিম্পিক রিংস যেটা অলিম্পিকের প্রতীক 1912 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। এবং এটা ব্যারন পিয়েরে দে কুবার্টির চিহ্নটি তৈরি করেছিলেন। এখানে দেখো যে 5খানা রং থাকে, নীল, হলুদ, কালো, সবুজ, লাল, এই 5খানা রঙের সমন্বয়ে কিন্তু অলিম্পিক রিংসটা তৈরি হয়। এবং এখানে এশিয়া, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ এই 5টা দেশকেই কিন্তু নির্দেশ করে, ঠিক আছে। আর দেখো এই যে প্রথম আধুনিক যে অলিম্পিক গেম সেটা কিন্তু 1896 সালে গ্রিসে অনুষ্ঠিত হয়। আর রিসেন্ট 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারিসে অনুষ্ঠিত হয়। 29 নম্বর প্রশ্ন দেখো, টাইমস অফ ইন্ডিয়া প্রথম প্রকাশিত হয় কত সালে? টাইমস অফ ইন্ডিয়া যেটা প্রথম প্রকাশিত হয়েছিল 3 নভেম্বর 1838। ভারতের এটা প্রাচীনতম ইংরেজি সংবাদপত্র এবং দ্বিতীয় প্রাচীনতম ভারতীয় সংবাদপত্র। প্রথমে এর নাম ছিল কিন্তু দ্য বম্বে টাইমস এবং জার্নাল অফ কমার্স, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বাথুকাম্মা কোন রাজ্যের উৎসব? বাথুকাম্মা হলো একটা ফুলের উৎসব যা প্রধানত তেলেঙ্গানায় মেন এবং অন্ধ্রপ্রদেশের কিছু কিছু অংশে পালিত হয়। বাথুকাম্মা হচ্ছে দুর্গা নবরাত্রির সময় 9 দিন ধরে পালিত হয়, ঠিক আছে। দেখো, বিশ্ব রক্তদান বা রক্তদাতা দিবস যেটা প্রতি বছর 14 জুন বিশ্ব রক্তদাতা হিসেবে পালিত হয়। ব্লু ফ্ল্যাগ কি জিনিস? ব্লু ফ্ল্যাগ হচ্ছে দেখো পরিবেশ শিক্ষার জন্য ফাউন্ডেশন প্রদত্ত একটি ইকো লেভেল যা বা শংসাপত্র, ঠিক আছে। এটা সমুদ্র সৈকত, মেরিনা, টেকসই, বোট ট্যুরিজম অপারেটরদের দেওয়া হয়। এবং এখানে যে বিভাগগুলি থাকে সেটা হচ্ছে গুণগত মান, পরিবেশ ব্যবস্থাপনা, পরিবেশগত শিক্ষা, নিরাপত্তা। এইটার উপরে কিন্তু ব্লু ফ্ল্যাগ একটি বিশ্বব্যাপী স্বীকৃতি লেভেল। দেখো, উকাই ড্যাম বা উকাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? উকাই বাঁধ হচ্ছে তাপ্তি নদীর উপর বা তাপি নদীর উপর অবস্থিত, যেটা গুজরাটের তাপি জেলায় অবস্থিত, ঠিক আছে। সর্দার সরোবর বাঁধের পরে গুজরাটের দ্বিতীয় বৃহত্তম জলাধার। উকাই বাঁধটি বল্লভ সাগর নামে পরিচিত। এই বাঁধটি 1972 সালে নির্মাণ হয়েছিল। উকাই বাঁধটি সেচ, বিদ্যুৎ উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য নির্মিত হয়েছে। পরের প্রশ্ন দেখো, বাংলায় প্রজাস্বত্ব আইন কবে পাশ হয়? বাংলায় বেঙ্গল প্রজাস্বত্ব আইন 1885 সালে পাশ হয়েছিল
এবং ব্রিটিশরা ভারত শাসন করার সময় এই আইন প্রথম প্রবর্তিত হয়েছিল। ঠিক আছে, ফোর্ট উইলিয়ামে তৎকালীন গভর্নর জেনারেল এই আইন পাশ করেন। তাহলে হচ্ছে আমাদের সঠিক উত্তর 1885 সাল। দেখো নেক্সট প্রশ্ন দেখো, 35 নম্বর, 2024 অস্কার জয়ী সিনেমা কোনটি? 2024-এ আমরা জানি ক্রিস্টোফার নোলানের পরিচালিত ওপেনহাইমার হচ্ছে এই অস্কার জয়ী সিনেমা। তাহলে দেখো এই পর্যন্তই কিন্তু আমাদের লাস্ট প্রশ্ন 35টা আমরা কালেক্ট করতে পেরেছি। সেই হিসেবে আমরা এটা তৈরি করেছি এবং এটা শুধুমাত্র ক্লার্কশিপ বলে না, এসেছে ক্লার্কশিপে, কিন্তু এই প্রশ্নগুলো সব ক্ষেত্রেই কিন্তু প্রয়োজন। যে সমস্ত পরীক্ষায় তোমরা বসবে, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার জন্য এটা সবাই পড়ে যেও, সবার ক্ষেত্রে কাজে লাগবে। আর দেখো আমাদের এই চ্যানেল হচ্ছে বেঙ্গলি পাঠশালা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম ভিডিও আরও তোমরা পাবে। আমি যদি এরকম আরও অনুপ্রাণিত হই, ঠিক আছে, ইন্সপায়ার হই, তাহলে কিন্তু আমি আরও আমার আগ্রহ থাকবে বেশি করার। ঠিক আছে, আর দেখো টেলিগ্রাম চ্যানেল আছে, এই পিডিএফটা পেতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে দেওয়া আছে, আমাদের একটা এমনি ওয়েবসাইট করা আছে, আর দেখো এটা একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর ভিডিওটা কেমন লাগলে জানিও একটু কমেন্ট করে। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।